আমাদের জানা মতে পৃথিবীর সবচেয়ে বড় দেওয়ানি মামলাটির কারণ উদ্ভব ঘটেছিল এই বাংলাদেশে। কেবল তাই নয়, মামলাটির বিচারও হয়েছিল ঢাকারই একটি আদালতে। শুনে অবাক হচ্ছেন প্রিয় দর্শক? না দর্শক, অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্য যে সাক্ষীর সংখ্যা হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় সিভিল কেস বা দেওয়ানি মামলার তকমা পাওয়া এই ঐতিহাসিক মামলাটির কৃতিত্বের দাবিদার এই বর্তমান বাংলাদেশ। ভাবছেন কিভাবে কিংবা কি সেই মামলা? প্রিয় দর্শক, এই এপিসোডে আমরা আপনাদের শোনাবো সেই ঐতিহাসিক মামলাটির চাঞ্চল্যকর গল্প। আর শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। অদৃষ্টের খেলা বোঝা বড় দায়, জানি না কে কখন যাই কোথায়। অদৃষ্টের খেলা বোঝা বড়। আপনারা বর্তমানে ঢাকার অনতিদূরে যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়টি দেখছেন, সেটিই ছিল এই মামলার আতুরঘর তথা ভাওয়াল রাজবাড়ি। 1800 শতকে নির্মিত রাজবিলাস নামে 15 একর জমির ওপর নির্মিত হয়েছিল 360 কক্ষের এই রাজবাড়িটি। তখন অবশ্য এলাকাটির নাম ছিল জয়দেবপুর। ভাওয়াল জমিদারির আওতাধীন ছিল ঢাকা ও ময়মনসিংহ জেলার প্রায় 579 বর্গমাইল তথা 1500 কিলোমিটার এলাকা। মোট 4,59,163 একর জমি ছিল এই ভাওয়াল রাজাদের। এই বৃহৎ জমিদারিকেই বলা হয় ভাওয়াল স্টেট বা ভাওয়াল জমিদারি। এই রাজপরিবারের নবম পুরুষ তথা সর্বশেষ জমিদার ছিলেন রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। প্রজাদের কল্যাণে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রভূত অবদান রেখেছিলেন তিনি। 1889 সালে তিনি কালীগঞ্জ সদরে প্রতিষ্ঠা করেন রাজা রাজেন্দ্র নারায়ণ রায় উচ্চ বিদ্যালয়, যেটি বর্তমানে কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। এছাড়া তাঁর স্ত্রী রানী বিলাসমণি দেবী 1905 সালে জয়দেবপুরে প্রতিষ্ঠা করেন রানী বিলাসমণি হাই স্কুল, যেটি বর্তমানে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত এই রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী জয়দেবপুর থেকে হাতির পিঠে করে ফটো তোলার যন্ত্র নিয়ে বাড়তি গিয়ে তুলেছিলেন লোকনাথ ব্রহ্মচারীর একটা দুর্লভ ছবি। বর্তমানে লোকনাথ ভক্তদের ঘরে ঘরে লোকনাথ ব্রহ্মচারীর যে ছবিটি দেখা যায়, সেটিই হচ্ছে রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর চেষ্টা ও উদ্যোগে তোলা ইতিহাস বিখ্যাত ছবি। রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর ছিল 3 পুত্র আর 3 কন্যা। 3 পুত্র হচ্ছেন রণেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ও রবীন্দ্র নারায়ণ রায়চৌধুরী। 1909 সালে যখন এই কাহিনী সূত্রপাত হয়, তখন এই 3 পুত্রের বয়স ছিল যথাক্রমে 27, 25 ও 22। তখন জমিদারদের পুত্রদের সম্বোধন করা হতো কুমার নামে। সেই হিসেবে বড় কুমার, মেজ কুমার ও ছোট কুমার বলে ডাকা হতো এই 3 পুত্রকে। তন্মধ্যে রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ছিলেন মেজ কুমার, যিনি পরবর্তীতে পরিচিত হন বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী হিসেবে, এবং তিনি হচ্ছেন আমাদের এই গল্পের নায়ক তথা প্রধান চরিত্র। রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ছিলেন চরম একগুঁয়ে আর অবাধ্য প্রকৃতির। লেখাপড়ায় মনোযোগ ছিল না তার একেবারেই। অপর 2 কুমারের পড়াশোনার অবস্থাও খুব একটা ভালো ছিল না। বাধ্য হয়ে তাকে সহ অপর 2 কুমারকে ভর্তি করা হয় ঢাকার কলেজিয়েট স্কুলে, কিন্তু সেখানেও কুমাররা টিকল না বেশি দিন। এর মধ্যে 1901 সালের 26শে এপ্রিল মাত্র 44 বছর বয়সে মৃত্যুবরণ করেন কুমারদের পিতা রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। আর পিতার মৃত্যুর সাথে সাথেই কুমারদের পড়াশোনার ইতি ঘটে চিরতরে। তবে পড়ালেখার দৌড় থেমে গেলেও মেজ কুমার ছিলেন একজন ক্রীড়াসক্ত, আমোদে ও শিকারপ্রিয় মানুষ। নিমগ্ন থাকতেন তিনি ওসব নিয়েই। রাজবাড়িতেই বানিয়েছিলেন আস্ত একটা চিড়িয়াখানা। ভাওয়াল এস্টেটের বেশিরভাগ এলাকা ছিল জঙ্গলাকীর্ণ। সেখানে বাঘ ভাল্লুক ছিল অসংখ্য। তিনি ওইসব জঙ্গলে শিকার করে বেড়াতেন প্রায়শই। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় নাম দস্তখত পর্যন্ত হলেও পোশাকে আশাকে তিনি ছিলেন কেতাদুরস্থ। নারীসঙ্গ ছিল তার প্রধান অনুষঙ্গ। দেদার্সে খরচ করেছেন তিনি এসবের পিছনে। কিশোর অবস্থায়ই তিনি রাজবাড়িতে বসাতেন নিয়মিত নাচ গানের আসর। ওসব করতে করতে একসময় তিনি আটকা পড়ে যান লাশসময়ী বাইজি এলোকেশীর দেহের ভাঁজে। রাজবাড়িতেই তিনি গোপনে এলোকেশীকে রেখে দেন কয়েকদিন। এই নিয়ে কেলেঙ্কারিও হয় অনেক। তারপরও মেজকুমার নিয়মিতই যাওয়া আসা করতেন এলোকেশীর ঢাকার বেগম বাজারের বাড়িতে। শুধু এলোকেশীতেই আটকা থাকেনি তার রসলীলা।
কয়েক দফা কলকাতায় গিয়েও তিনি এই পথে খরচ করে আসেন বিপুল টাকা। এছাড়া ঢাকার বিভিন্ন পতিতালয়েও ছিল তার নিয়মিত আনাগোনা। এমন অবস্থায় কুমারদের মাতা রানী বিলাসমণি পড়লেন চরম দুশ্চিন্তায়। বড় কুমারের সাথে পরামর্শ করে তিনি 1902 সালের মে মাসে পশ্চিমবঙ্গের হুগলি জেলার নোয়াপাড়ার ব্রাহ্মণ পরিবারের কন্যা বিভাবতী ব্যানার্জির সাথে বিয়ে দিয়ে দেন মেজ কুমারের। তখন মেজ কুমারের বয়স ছিল 18 আর বিভাবতীর 13, কিন্তু লাভ হয়নি তাতে একটু। সুযৌবনা এলোকেশীদের সাথে আমোদ প্রমোদ করে কাটানো মেজ কুমারের কামনার স্রোতে ছেদ ঘটাতে পারেনি কিশোরী বধূ বিভাবতী। মেজ কুমার চলতে থাকেন তার স্বভাব মতোই। বিপত্তিটা ঘটে ঠিক সেখানেই। বাছবিচারহীন নারী সঙ্গের কারণে 1905 সালের শেষ দিকে তিনি আক্রান্ত হয়ে পড়েন দুরারোগ্য সিফিলিস রোগে। সমস্ত শরীরকে আস্তে আস্তে দখল করতে থাকে সিফিলিসের ক্ষত। এর মধ্যে 1907 সালের 27 জানুয়ারি কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমারদের মাতা রানী বিলাসমণি। তার মৃত্যুর পর স্টেটের সম্পত্তিতে 1/3 করে হিস্সা লাভ করেন 3 কুমার। তবে আগের মতোই তারা বসবাস করতে থাকেন একান্নবর্তী পরিবারে। তখনও বেঁচে আছেন কুমারদের ঠাকুরমা সত্যভামা দেবী, আর রাজবাড়িতেই স্বামী সন্তান সহ থাকতেন তাদের বিবাহিত 3 বোন। মেজ কুমারের স্ত্রী বিভাবতীর বড় ভাই ছিলেন সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, ডাকনাম আল্লাপদ। কুমারদের মাতা রানী বিলাসমণির মৃত্যুর পরের বছর 1908 সালে ভাওয়াল রঙ্গমঞ্চে প্রবেশ করেন এই নটরাজ সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ওরফে আল্লাপদ। বেকার অবস্থায়ই তিনি বিয়ে করেছিলেন ওই বছর, ফলে একটা চাকুরি আবশ্যক হয়ে পড়েছিল তার। এমনিতে বিয়ে পাশ, তার উপর পড়েছেন আইন। শিলংয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকুরি পাওয়ার আশায় তিনি দ্বারস্থ হন বড় কুমারের। বড় কুমারের সুপারিশ নিয়ে তিনি চলে যান শিলং, কিন্তু বিফলে যায় সেই চেষ্টা তদবির। চাকুরিটা পাওয়া হলো না তার। তাতে কি, নিজ বাড়ি না গিয়ে তিনি থেকে গেলেন জয়দেবপুরেই। তারপর থেকেই ঘুরতে শুরু করে তার ভাগ্যের চাকা, আর তার সাথে তিনি ঘুরিয়ে দেন ভাওয়াল জমিদারির চাকাও। পরিষ্কার হয়ে যাবে সব স্ফটিকের মতো গল্প অগ্রসর হওয়ার সাথে সাথেই। এর মধ্যে সিফিলিসের বাড়বাড়ন্তে একসময় অসুস্থ হয়ে পড়েন মেজ কুমার। হাতে পায়ে দেখা দেয় আলসারের বড় বড় দাগ। মেজ কুমারের অর্থ সহায়তায় সদ্য পাশ করা পারিবারিক ডাক্তার আশুতোষ দাশগুপ্ত পরামর্শ দিলেন কলকাতায় গিয়ে চিকিৎসা করানোর। প্রস্তাব মোতাবেক 1908 সালের ডিসেম্বর মাসে 65 জনের এক বিশাল বহর নিয়ে কলকাতায় যান মেজ কুমার। কলকাতার বড় বড় ডাক্তাররা বললেন সিফিলিস হয়েছে মেজ কুমারের, অবস্থা বেশ সংকটজনক। চিকিৎসা চলতে থাকে সেই মোতাবেক। অবস্থার উন্নতিও হয় এক সময়। কিছুদিন পর মোটামুটি সুস্থ হয়ে যান মেজ কুমার। সুস্থ হয়ে 1909 সালের ফেব্রুয়ারি মাসে তিনি দলবল সহ ফিরে আসেন জয়দেবপুর। আসার সময় কলকাতার ডাক্তাররা মেজ কুমারকে পরামর্শ দিলেন গ্রীষ্মে কিছুদিন পাহাড়ি ঠান্ডায় কাটিয়ে আসার, যা হবে তার স্বাস্থ্যের জন্য শুভকর। তবে কলকাতা থেকে আসার পর মেজ কুমার এমনই সুস্থ হয়ে উঠেছিলেন যে দার্জিলিং যাওয়ার মাত্র 15 দিন আগে তিনি ইন্ডিয়ান আর্মির কমান্ডার ইন চিফ লর্ড কিচেনারের সঙ্গে শালনা কাচারির কাছে জোলার পাড় জঙ্গলে গিয়ে শিকার করেছিলেন একটি রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই বাঘ নিয়েই তিনি তুলেছিলেন টাইগার ফটো নামে পরিচিতি পাওয়া সেই বিখ্যাত ছবিটা। যাই হোক, তখন মেজ কুমারের তেমন কোনো রোগবালাই না থাকলেও সত্যেন্দ্রনাথ ব্যানার্জি উঠে পড়ে লাগলেন কুমারকে দার্জিলিং নিয়ে যেতে। উদ্দেশ্য সাধনের জন্য তিনি সহযোগী বানান ডাক্তার আশুতোষ দাশগুপ্তকে। ষড়যন্ত্র মোতাবেক স্বাস্থ্য উদ্ধারের নাম করে তিনি কুমারকে প্রলুব্ধ করতে থাকেন দার্জিলিং যেতে। ষড়যন্ত্রের চিত্রপটটা নাকি তৈরি করা ছিল অনেক আগে থেকেই, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাকি মেজ কুমারের প্রাইভেট সেক্রেটারি মুকুন্দ গুণকে সঙ্গে নিয়ে সত্যেন্দ্রনাথ ব্যানার্জি দার্জিলিং গিয়ে একটা বাড়ি ভাড়া করে এসেছিলেন তার আগে। যাই হোক, সত্যেন্দ্রনাথ ব্যানার্জির পীড়াপিড়িতে অবশেষে হাওয়া বদলের জন্য দার্জিলিং যেতে সম্মত হন মেজ কুমার। 1909 সালের 18 এপ্রিল জয়দেবপুর থেকে স্ত্রী বিভাবতী দেবী, স্ত্রীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, ডাক্তার আশুতোষ দাশগুপ্ত, সেক্রেটারি মুকুন্দ গুণ ও কেরানি বীরেন্দ্রনাথ ব্যানার্জি সহ 24 জন সফরসঙ্গী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মেজ কুমার। 20 এপ্রিল তারা পৌঁছান দার্জিলিংয়ে। ওঠেন চৌরাস্তার কাছে ইতিহাস বিখ্যাত গেস্ট হাউস স্টে প্যাসাইডে। দার্জিলিংয়ে গিয়ে ঘুরে ফিরে বেশ ভালো সময়ই অতিবাহিত করছিলেন মেজ কুমার। রেস্তোরাঁয় গিয়ে তিনি তাস বা বিলিয়ার্ড খেলেন,
শিকারে যান, মাঝে মধ্যে চড়ে বেড়ান ঘোড়ায়ও। এভাবে কেটে যায় 15 দিন। তবে মে মাসের 5 তারিখে হঠাৎ বেশ অসুস্থ বোধ করেন মেজকুমার। পেট ফেঁপে যায় তার। 6 মে রাতে পেটে অসহ্য ব্যথা অনুভব করেন তিনি। সেখানকার সিভিল সার্জন লেফটেন্যান্ট কর্নেল জন টেলফার ক্যালভার্ট গিয়ে কুমারকে ভালোভাবে পরীক্ষা করে ঔষধ লিখে একটা প্রেসক্রিপশন দিলেন। সেই মোতাবেক ঔষধের মিক্সচার তৈরি করে খাওয়ানো হয় কুমারকে। পরদিন দুপুরের দিকে ব্যথা বেড়ে যায় আরও। ডাক্তার আশুতোষ প্রেসক্রিপশন করে একটা মিক্সচার দিলেন মেজকুমারকে, কিন্তু তাতে উপশম হল না একটুও, বরং আরও অসুস্থ হয়ে পড়লেন মেজকুমার। এক পর্যায়ে উঠে বসার শক্তিও হারালেন তিনি। বমি ও পাতলা পায়খানা হচ্ছিল তার বারবার, এমনকি রক্তমিশ্রিত পায়খানাও হতে থাকলো একসময়। বিছানায় ত্যাগ করতে হচ্ছিল মলমূত্র। এভাবে কষ্ট পেতে পেতে 8 মে রাত 7টা থেকে 8টার মধ্যে মৃত্যু হয় মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর। ওই রাতেই নিয়ম মোতাবেক দার্জিলিংয়ের একটি শ্মশানে নিয়ে দাহকার্য সম্পন্ন করা হয় মেজকুমারের। দাহকার্য শেষে 11ই মে বিভাবতী দেবী তার সফর সঙ্গীদের নিয়ে চলে আসেন জয়দেবপুর। মেজকুমারের মৃত্যুর 11 দিনের মাথায় 1909 সালের 18ই মে জয়দেবপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হয় শ্রাদ্ধ। খারাপ সময় আসতে নাকি সব সময় আসে তা দল বেঁধে। মেজকুমারের মৃত্যুর পর রাজপরিবারে নেমে আসে একের পর এক বিপর্যয়। মেজকুমারের মৃত্যুর কয়েক মাস পরই মাত্র 28 বছর বয়সে 1910 সালে মৃত্যুবরণ করেন বড় কুমার রণেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। তার একমাত্র পুত্র যকের মৃত্যু হয় জন্মের মাত্র 3 মাসের মাথায়। স্বামী ও পুত্র সন্তানের মৃত্যুর পর বড় কুমারের বিধবা স্ত্রী সরজুবালা দেবী জয়দেবপুর ছেড়ে চলে যান কলকাতায়। এদিকে দুই কুমারের শোক সইতে না সইতেই মাত্র 26 বছর বয়সে 1913 সালের 1 সেপ্টেম্বর নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন ছোট কুমার রবীন্দ্র নারায়ণ রায়চৌধুরী। খারাপ সময় কাকে বলে ভেবে দেখুন একবার। যাই হোক, বড় কুমারের মৃত্যুর পর 1912 সালে ভাওয়াল এস্টেট পরিচালনার দায়িত্ব গ্রহণ করে কোর্ট অফ ওয়ার্ডস অ্যাক্ট মোতাবেক গঠিত কোর্ট অফ ওয়ার্ডস। মূলত অক্ষম জমিদারি পরিচালনার জন্য 1879 সালে প্রণয়ন করা হয়েছিল এই আইনটি। তখন ভাওয়াল জমিদারির বার্ষিক আয় ছিল 10 লক্ষ টাকার মতো। এখনকার হিসেবে যা হবে কয়েকশো কোটি টাকা। 3 কুমারের বিধবা স্ত্রীগণ এবং অন্যান্য ওয়ারিশরা কোর্ট অফ ওয়ার্ডস থেকে ভাতা পেতে থাকেন যার যার হিস্সা বা অংশ অনুসারে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন যে গল্পের মূল নায়ক মেজকুমার যেখানে মৃত্যুবরণ করেছেন সেখানে গল্প এগোবে কি করে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানেই রয়েছে ইতিহাস বিখ্যাত সেই চাঞ্চল্যকর রহস্যটি। এবার ঢুকবো আমরা সেই রহস্যের অন্বেষণে। আসলে মেজকুমারের মৃত্যু নিয়ে শুরু থেকেই চলছিল একটি গুজব। 1909 সালের মে মাসের 8 তারিখ সন্ধ্যায় নাকি মারাই যাননি মেজকুমার। বিষাক্ত ইঞ্জেকশনের প্রভাবে দীর্ঘ অচেতন হয়ে পড়েছিলেন তিনি। তখন মৃত ভেবে তড়িঘড়ি করে কুমারের অচেতন দেহ রাত আনুমানিক 10টার দিকে তোলা হয় চিতায়। এমন সময় সেখানে নামে অঝোরে বৃষ্টি, সাথে প্রচণ্ড ঝড়, একদম কালবৈশাখী। সৎকারে যাওয়া লোকজন কুমারের অচেতন দেহটি চিতায় রেখেই ঢালু এলাকা থেকে উপরের দিকে উঠে আশ্রয় নেয় নিরাপদ এক জায়গায়। ঝড় বৃষ্টি থামার পর চিতায় গিয়ে তারা আর খুঁজে পায়নি মেজকুমারের মৃতদেহটি। এদিক ওদিক খোঁজাখুঁজি শেষে ব্যর্থ হয়ে তারা ফিরে যায় গেস্ট হাউসে। সঙ্গত কারণেই এখানে প্রশ্ন আসবে, তো কোথায় গেল মেজকুমারের মৃতদেহ? জি দর্শক, বলছি এবার সেটাই। ঠিক ওই সময় ধরমদাস, প্রীতম দাস, লোকনাথ দাস ও দর্শন দাস নামে 4 নাগা সন্ন্যাসী ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন তীর্থ ঘুরে মহাকাল মন্দির দর্শনের উদ্দেশ্যে এক পর্যায়ে গিয়ে উপস্থিত হন দার্জিলিংয়ে। ঘটনার দিন এই সন্ন্যাসীরা পাহাড়ি এলাকা থেকে নিচে নেমে আশ্রয় খুঁজতে খুঁজতে নতুন শ্মশানের নিকট গিয়ে একটি গুহায় রাত যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সন্ন্যাসীরা গুহায় অবস্থানকালে লোকজনের কোলাহল শুনে গুহা থেকে বেরিয়ে দেখেন লণ্ঠন হাতে কিছু লোক শ্মশানের দিকে যাচ্ছে। প্রকৃতপক্ষে যেটি ছিল মেজকুমারের শবযাত্রা। এই দেখে তারা চলে যান গুহায়। ওই সময় শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঝড় থেমে গেলে দর্শন দাস নামে এক সন্ন্যাসী আবার বেরিয়ে আসেন গুহা থেকে। তখন শ্মশানের দিক থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পান তিনি। আরেক সন্ন্যাসী লোকনাথ দাসকে সঙ্গে নিয়ে তিনি আওয়াজের উৎসস্থলের কাছে গিয়ে দেখেন একজন মৃতবৎ লোক শ্মশানে শোয়া। শ্বাস প্রশ্বাস চলছে তার তখনও।
এমন দেখে তারা ধরাধরি করে গুহার ভেতরে নিয়ে যান ওই লোকটিকে। প্রিয় দর্শক, এই লোকটি হচ্ছেন আমাদের গল্পের ট্র্যাজিক নায়ক মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। মেজকুমার তখন শীতে কাঁপছেন আর গোংড়াচ্ছেন। নাগা সন্ন্যাসীরা সেবা শুশ্রূষা করতে শুরু করেন মেজকুমারের। দিন তিনেক পরে চেতনা ফিরে আসে তার, কিন্তু কিছুই মনে করতে পারছিলেন না তিনি। সন্ন্যাসীরা তাকে নিয়ে ওখানে ছিলেন প্রায় 15 দিনের মতো। সে সময় কুমারের অবস্থার উন্নতি হয় অনেকটা, তবে স্মৃতি বিলোপ ঘটে তার পুরোপুরি। সন্ন্যাসীরা ওই অবস্থায় তাকে নিয়ে ত্যাগ করেন দার্জিলিং। কুমারের স্মৃতি বিলোপ অবস্থায় তারা ভ্রমণ করতে থাকেন ভারতের শিলিগুড়ি, বেনারস প্রভৃতি নানা তীর্থস্থান। ভ্রমণের এক পর্যায়ে তারা পৌঁছান কাশ্মীরের অমরনাথে। সেখানে কুমার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ধরমদাস নাগার শিষ্যত্ব। তখন কুমারের নতুন নাম হয় সুন্দর দাস। আমিও আজ হেরে গেছি নিঠুরে খেলায়, এতদিন ছিলাম ভাওয়াল রাজা, মেতেছি আজ সন্ন্যাস লীলা। সন্ন্যাসীদের সাথে থাকতে থাকতে একসময় কুমারও কথা বলা শুরু করেন হিন্দিতে। এরপর কাশ্মীর থেকে তারা চলে যান নেপালে। সেখানে গিয়ে সন্ন্যাসবেশী কুমারের কেবল একটা স্মৃতি মনে পড়ে। কুমারের মনে হয় তার বাড়ি ঢাকায়, যদিও তার সম্পূর্ণ স্মৃতি ফেরত আসেনি তখনও। একসময় আরও কিছু স্মৃতি ফিরে আসে মেজকুমারের। তখন তিনি ধর্মগুরু ধরমদাসের অনুমতি নিয়ে তার তথাকথিত মৃত্যুর প্রায় 1 যুগ পর 1920 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে এক মধ্যরাতে সন্ন্যাসী বেশে পদার্পণ করেন ঢাকার ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনে। তখন ফুলবাড়িয়ায় ছিল একটি রেল স্টেশন। ওই রাত তিনি যাপন করেন রেল স্টেশনেই। পরদিন সকাল 10টার দিকে সন্ন্যাসী চলে যান বুড়িগঙ্গা নদীর পাড়ে নির্মিত বাকল্যান্ড বাঁধের কাছে, যে বাঁধ নির্মাণে তার দাদা রাজা কালীনারায়ণ রায়চৌধুরী ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যান্ডের অনুরোধে অনুদান দিয়েছিলেন সেই সময়ের 6,000 টাকা। পাশের ব্রিজের ধারে ঢাকার সেকালের প্রসিদ্ধ জমিদার রূপলাল দাসের বাড়ি রূপলাল হাউস। ভগ্নদশা নিয়ে এই বাড়িটি এখনও ঘোষণা করে যাচ্ছে তার লুপ্তপ্রায় অস্তিত্ব। ওই বাড়িটির সামনে একটা ফাঁকা জায়গায় বসে পড়েন তিনি। নেংটি পরিহিত, গেরুয়া বেশ, জটাধারী, ছাইমাখা দেহ আর মুখ ভর্তি দাড়ি। নানা কুখ্যাতি আর দুর্নামের সঙ্গে খেলাধুলায় পারদর্শিতা, শিকারের প্রতি ঝোঁক আর সামাজিক সংযোগের কারণে রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ঢাকার অভিজাত মহলে ছিলেন এক পরিচিত নাম। সেই হিসেবে মেজকুমারকে চিনতেন ঢাকার অনেকেই। তদুপরি দৈহিক গঠন ও মুখাবয়বের দিক থেকে ভাওয়ালের মৃত মেজকুমারের সাথে নবাগত সন্ন্যাসীর অনেকাংশে মিল থাকায় তখন অনেকেই সন্ন্যাসীকে মেজকুমার বলে কানাঘুষা করতে শুরু করেন। তবে কৌতূহলী জনতার নানা প্রশ্নে তিনি থাকতেন চুপচাপ। বেশিরভাগ সময় তিনি নিমগ্ন থাকতেন আপন ধ্যানেই। মাস কয়েক তিনি কাটিয়ে দেন ওখানেই। তখন কাশিমপুরের জমিদার ছিলেন অতুল প্রসাদ রায়চৌধুরী। ঢাকায় এক সন্ন্যাসীর আগমনের কথা তিনি শুনেছেন লোকমুখে। পরে তিনি প্রথম সন্ন্যাসবেশী কুমারকে নিয়ে যান কাশিমপুর। সন্ন্যাসী 5 কি 6 দিন অবস্থান করেন কাশিমপুরে। সন্ন্যাসীর কাশিমপুরে অবস্থানের খবর পেয়ে সেখানে এসে একদিন দেখে গিয়েছিলেন কোর্ট অফ ওয়ার্ডসের সেক্রেটারি মেজকুমারের বাল্যবন্ধু যোগেন্দ্রনাথ ব্যানার্জি। তিনিও সন্ন্যাসীকে মেজকুমার বলেই সন্দেহ করলেন। তিনি ভাবলেন সন্ন্যাসীকে তাহলে একবার নিয়ে যাওয়া যাক জয়দেবপুর। সেই মোতাবেক 12 এপ্রিল তিনি একটি হাতিতে করে সন্ন্যাসীকে নিয়ে যান জয়দেবপুর। সেখানে কয়েকদিনের মধ্যেই আসল পরিচয় প্রকাশ হয়ে যায় সন্ন্যাসীর। এক পর্যায়ে সন্ন্যাসী নিজেই স্বীকার করে নেন তিনি সেই ভাওয়ালের হতভাগা মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। সন্ন্যাসীর প্রকৃত পরিচয় প্রকাশের পর তাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে ক্রমাগত। মেজকুমারের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিলেন একটা জনসভা করে জনতার সামনে সন্ন্যাসীর প্রকৃত পরিচয় প্রকাশ করা গেলে সুবিধা পাওয়া যাবে পরবর্তী সময়ে। কারণ বিপরীত দিকে শুরু হয়ে গিয়েছিল কোর্ট অফ ওয়ার্ডস আর সত্যেন্দ্রনাথ ব্যানার্জির নানামুখী গোপন যোগাযোগ। তাই সিদ্ধান্ত হয় 15ই মে আয়োজন করা হবে এক জনসভা, যেখানে প্রকৃত পরিচয় প্রকাশ করা হবে সন্ন্যাসীর। সিদ্ধান্ত মোতাবেক 1921 সালের 15ই মে রাজবাড়ির সামনের চটানে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। বর্তমানে যে চটানটি একটি খেলার মাঠ। জয়দেবপুর থানার তথ্য মোতাবেক 10,000, তবে পত্রিকা বা স্থানীয় তথ্য মোতাবেক 50,000-এরও বেশি লোকের সমাগম হয়েছিল সেদিন।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে রেল কোম্পানিকে পর্যন্ত ব্যবস্থা করতে হয়েছিল বিশেষ ট্রেনের। এমনকি ওই দিন বেড়ে গিয়েছিল চিড়ামুড়ির দামও। 1 আনা সের চিড়ার দাম নাকি উঠেছিল 1 টাকা পর্যন্ত। যাই হোক, ওই জনসভায় ঘোষণা করা হয় এই সন্ন্যাসী হচ্ছেন মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় গভর্নর, বোর্ড অফ রেভিনিউ, বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হবে এই সিদ্ধান্তের অনুলিপি। মূলত জয়দেবপুরের বিশাল জনসভা নামে আখ্যায়িত এই জনসভার মাধ্যমেই সন্ন্যাসী স্বীকৃতি পান ভাওয়ালের মেজকুমার হিসেবে। এদিকে উক্ত জনসভার 14 দিন পর 29শে মে শরৎচন্দ্র চক্রবর্তী ও প্যারিলাল ঘোষ নামক 2 আইনজীবীকে নিয়ে সন্ন্যাসবেশী মেজকুমার সাক্ষাৎ করেন ঢাকার কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট JH লিন্ডসের সাথে। নিজেকে মেজকুমার বলে দাবি করত বিষয়টির যথাবিহিত সুরাহা করার অনুরোধ করেন মেজকুমার। কালেক্টর তাকে বুঝিয়ে বলেন বোর্ড অফ রেভিনিউ তাকে মেজকুমার বলে স্বীকার করবে না, কেননা দীর্ঘদিন ধরে বোর্ড অফ রেভিনিউর অধীন এই স্টেট পরিচালনা করে আসছে কোর্ট অফ ওয়ার্ডস। এই বলে কালেক্টর লিন্ডসে আদালত থেকে পরিচিতি প্রমাণ করে আসার পরামর্শ প্রদান করেন মেজকুমারকে। এর মধ্যে সরকারি দপ্তরে চেষ্টা তদবিরের মধ্য দিয়ে কেটে যায় আরও 2.5 বছর। শেষে 1926 সালের 8ই ডিসেম্বর তার বিষয়টি তদন্তের জন্য লিখিত আবেদন করেন মেজকুমার। আগের সকল আবেদনের বেলায় প্রশাসন নিশ্চুপ থাকলেও মেজকুমারের এই আবেদনটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে 1927 সালের 30শে মার্চ প্রত্যাখ্যান করে তৎকালীন প্রশাসন। সাথে এটাও জানিয়ে দেওয়া হয় যে তার জন্য খোলা রয়েছে আদালত। মেজকুমার তখন নিরুপায়। ভাবলেন এবার এর একটা বিহিত করতেই হবে তাকে। এই ভেবে তিনি গেলেন কলকাতায়। দেখা করেন প্রখ্যাত অ্যাডভোকেট ব্যারিস্টার বিজয়চন্দ্র চ্যাটার্জি তথা BC চ্যাটার্জির সঙ্গে। চ্যাটার্জি সমস্ত বিষয় শুনে রাজি হয়ে যান মেজকুমারের পক্ষে আইনি লড়াইয়ে সামিল হতে। সিদ্ধান্ত হয় মামলা দায়েরের। আর এভাবেই ব্যারিস্টার BC চ্যাটার্জি সম্পৃক্ত হয়ে পড়েন মেজকুমারের দায়ের করা সেই বিখ্যাত মামলার প্রধান কৌশলী হিসেবে। 1930 সালের 24শে এপ্রিল এলো সেই মাহেন্দ্রক্ষণ। ঢাকার প্রথম সাব জজ আদালতে দায়ের করা হয় সেই ঐতিহাসিক মামলাটি, দেওয়ানি মামলা নম্বর 70/1930। মামলায় সন্ন্যাসীকে মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী মর্মে ঘোষণার পাশাপাশি তিনি যে ভাওয়াল এস্টেটের 1/3 সম্পত্তির মালিক সেই মর্মে ঘোষণা সহ আবেদন করা হয় দখল পুনরুদ্ধারের, যে সম্পত্তিগুলো তখন পরিচালনা করছিল কোর্ট অফ ওয়ার্ডস। মামলায় 1 নং বিবাদী করা হয় তাঁর স্ত্রী বিভাবতী দেবীকে, অপর 2 প্রয়াত ভাইয়ের স্ত্রী সূর্যবালা দেবী ও আনন্দকুমারী দেবীকে করা হয় যথাক্রমে 2 ও 4 নং বিবাদী। দার্জিলিংয়ে বাদীর সাথে ঘটা সমস্ত ঘটনা উল্লেখ করে তিনি কিভাবে অচেতন হন, তাকে কিভাবে উদ্ধার করা হয় শ্মশান থেকে এবং পরবর্তীকালে কোথায় ও কিভাবে তিনি সন্ন্যাস জীবনযাপন করেছেন এত বছর তার বিস্তারিত বর্ণনা করা হয় মামলার আর্জিতে। এছাড়া তিনি ঢাকায় আসার পর থেকে তার সাথে ক্রমান্বয়ে কি ঘটেছিল তাও বর্ণনা করা হয় বিশদ ও ধারাবাহিকভাবে। শেষে দাবি করা হয় যে 1 নং বিবাদী সম্পূর্ণ অন্যায় লোভের বশবর্তী হয়ে অসৎ লোকের পরামর্শে বাদীকে না দেখেই তাকে মেজকুমার হিসেবে অস্বীকার করছেন এবং বাদী যাতে তার সম্পত্তির দখল না পায় সেজন্য কোর্ট অফ ওয়ার্ডসের মাধ্যমে নানারূপ কূটকৌশল অবলম্বন করে চলেছেন তিনি। অপরদিকে ভাওয়াল স্টেট তথা বোর্ড অফ রেভিনিউর আমন্ত্রণে বিবাদী পক্ষে যোগ দেন কলকাতা হাইকোর্টের আরেক বিখ্যাত ব্যারিস্টার AN চৌধুরী তথা অমিয়নাথ চৌধুরী। তিনি ছিলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক প্রমথ চৌধুরীর ভাই। ব্যারিস্টার AN চৌধুরীর সাথে সরকারি আইনজীবী রায় বাহাদুর শশাঙ্ক কুমার ঘোষ সহ ছিলেন বেশ কয়েকজন চাঁদরেল আইনজীবী। এবার বুঝুন তাহলে কি বাঘা বাঘা আইনজীবীরা সামিল হয়েছিলেন ঐতিহাসিক এই আইনি লড়াইয়ে। তখন ঢাকার প্রথম সাব জজ আদালতের বিচারক ছিলেন পান্নালাল বসু। পান্নালাল বসু ফরিদপুর থেকে বদলি হয়ে ঢাকার প্রথম সাব জজ আদালতে যোগদান করেন 1932 সালে। 1930 সালের 24শে এপ্রিল মামলাটি দায়েরের প্রায় 3.5 বছর পর 1933 সালের 27শে নভেম্বর শুরু হয় মামলাটির চূড়ান্ত শুনানি। ওই দিন থেকেই শুরু হয় বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ। বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের পর নেওয়া হয় বিবাদী পক্ষের সাক্ষ্য। টানা 28 মাস ধরে চলে 2 পক্ষের সাক্ষ্য গ্রহণ। এরপর 1936 সালের 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয় 2 পক্ষের যুক্তিতর্ক বা সওয়াল জবাব, যা চলে ওই বছরের 20 মে পর্যন্ত।
আমরা যে কারণে মামলাটিকে পৃথিবীর সবচেয়ে বড় সিভিল কেস বা দেওয়ানি মামলা বলে আখ্যা দিয়েছি সেটা শুনুন এবার। মামলাটিতে বাদীপক্ষে সাক্ষ্য গ্রহণ করা হয় 1069 জনের, বিবাদী পক্ষে সাক্ষ্য প্রদান করে 479 জন। সব মিলিয়ে দুই পক্ষে সাক্ষী উপস্থাপন করা হয় 1548 জন। কল্পনা করতে পারেন, কেবল এক মামলার সাক্ষী 1548 জন। এখনও পর্যন্ত সারা বিশ্বের কোথাও এমন নজির পাওয়া যায়নি যেখানে একটি দেওয়ানি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এত বিশাল সংখ্যক সাক্ষীর। যাই হোক, মামলার প্রধান নির্ণয় বিষয় ছিল 8ই মে সন্ধ্যার সময় নাকি রাত 11:15টার সময় মৃত্যু হয়েছিল মেজ কুমারের। বাদীপক্ষের দাবি ছিল বিষক্রিয়ার প্রভাবে রাত 7টা থেকে 8টার মধ্যে গভীর অচেতন হয়ে পড়লে মেজ কুমারকে মৃত ঘোষণা করে রাত 9টার সময় সৎকারের উদ্দেশ্যে তার অচেতন দেহকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। অপরদিকে বিবাদী পক্ষের দাবি ছিল মেজ কুমার রাত 11:15টার সময় মৃত্যুবরণ করেন। সকল আচারাদি সম্পন্নের পরদিন সকালে শবযাত্রার মাধ্যমে দার্জিলিংয়ের নতুন শ্মশানে নিয়ে দাহ করা হয় মেজ কুমারের মৃতদেহ। এর বিপরীতে বাদীপক্ষ থেকে দাবি করা হয় ভোরবেলা একটি মৃতদেহ শ্মশানে নিয়ে দাহ করা হয়েছিল ঠিকই, কিন্তু সেটি মেজ কুমারের মৃতদেহ ছিল না। সেটি ছিল আসলে পাহাড়ি গোত্রের জনৈক লেপচারের লাশ। রাতের বেলা শ্মশান থেকে মেজ কুমারের লাশ হারিয়ে যাওয়ার পর সত্যেন্দ্রনাথ ব্যানার্জি কেলেঙ্কারির ভয়ে দার্জিলিংয়ে চাকুরিরত তার বন্ধুবান্ধব আর পরিচিত জনদের সহায়তায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল থেকে টাকার বিনিময়ে একটি লাশ সংগ্রহ করত শেষ রাতের দিকে নিয়ে যায় স্টেপ অ্যাসাইড হাউসে। তখন নিজেদের মধ্যে প্রচার করা হয় হারিয়ে যাওয়া মেজ কুমারের লাশ পাওয়া গেছে। এরপর পরিকল্পিতভাবে সকালের দিকে সকলকে খবর পাঠিয়ে অংশগ্রহণ করানো হয় শবযাত্রায়। বাদীপক্ষে দাবি করা হয় এজন্যই সকালবেলা ওই লাশটি দেখতে দেওয়া হয়নি কাউকে, কারণ দেখতে দিলে যে ফাঁস হয়ে যেত প্রকৃত গুমর। বিবাদী পক্ষের মামলা পরিচালনার দায়িত্বে ছিল কোর্ট অফ ওয়ার্ডস। এই প্রতিষ্ঠানটি বিচারের আগে থেকে বিচারের সময় পর্যন্ত সাক্ষীদের প্রভাবিত করেছিল নানাভাবে। কেননা কোর্ট অফ ওয়ার্ডসের ভয় ছিল যদি মামলার বাদী মেজ কুমার হিসেবে প্রমাণ হয়ে যায় তাহলে যে পুরো জমিদারি তাদের কবজা থেকে চলে যাবে মেজ কুমারের দখলে। আর এজন্যই উঠে পড়ে লেগেছিল ওই প্রতিষ্ঠানটি। বাদীপক্ষে সাক্ষ্য না দিতে ভয় পর্যন্ত দেখানো হয়েছিল সাক্ষীদের। কাউকে কাউকে সাধা হয়েছিল ঘুষও। কুমারের রক্ষিতা বলে সুবি দিত বাইজি এলোকেশি যেন বাদীর পক্ষে সাক্ষ্য না দেয়, সেজন্য তৎকালীন ঢাকার কোতোয়ালি থানার ওসি সুরেন্দ্র পাটনায়েক তাকে সাক্ষ্য দেওয়ার 3 দিন আগে থানায় ডেকে নিয়ে বলেছিলেন মামলাটি হল সরকারের বিরুদ্ধে এবং তিনি যদি বাদীপক্ষে সাক্ষ্য দেন তাহলে তিনি অনেক বিপদে পড়বেন। এমন হুমকির পাশাপাশি 50 টাকা ঘুষের প্রস্তাবও তিনি দিয়েছিলেন এলোকেশিকে। এই ভয়েই এলোকেশি নির্ধারিত তারিখে সাক্ষ্য দিতে যাননি আদালতে, যদিও পরে তিনি আদালতে হাজির হয়ে ঠিকই বাদীকে শনাক্ত করেছিলেন মেজ কুমার হিসেবেই। আসলে ভাওয়াল এলাকার অনেক বিখ্যাত লোকজন সহ পূর্ব বাংলার অনেক জমিদার যাদের সাথে মেজ কুমারের হৃদ্যতা ছিল, আদালতে সাক্ষ্য দিয়ে তারা সন্ন্যাসীকে মেজ কুমার বলে শনাক্ত করেছেন। এই সকল সাক্ষীকে বিচারক পান্নালাল বসু নির্ভরযোগ্য সাক্ষী হিসেবে বিবেচনা করেছেন। সন্ন্যাসী জয়দেবপুর প্রত্যাবর্তনের পর প্রজাগণ সন্ন্যাসীকে যে মেজ কুমার বলে সাব্যস্ত করেছিলেন সেটাও বিচারকালে প্রমাণ করতে হয়েছিল বাদীপক্ষকে। সেজন্য জয়দেবপুর থানার জেনারেল ডায়েরি বা জিডিও উপস্থাপন করা হয়েছিল বাদীপক্ষের আহ্বানে। রাতের বেলা মেজ কুমারের মৃতবৎ দেহ দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়নি এটা প্রমাণ করার জন্য বিবাদীপক্ষ বিচারের সময় লেগেছিল উঠে পড়ে। তজ্জন্য বিবাদীপক্ষ 8ই মে রাতে দার্জিলিংয়ে বৃষ্টি হয়নি এই মর্মে সংশ্লিষ্ট দপ্তরের সার্টিফিকেট জোগাড় করে সেগুলো ঘষামাজা করে দাখিল করেছিল আদালতে। শেষ পর্যন্ত যা জাল বলে প্রমাণিত হয়। উল্লেখ্য যে মামলাটির বিচার চলা অবস্থায় 1935 সালে সাবজজ পান্নালাল বসু পদোন্নতি পেয়ে হয়ে যান অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পদোন্নতি হলেও তাকে রেখে দেওয়া হয় ঢাকা জজ কোর্টেই। তবে বদল হয় কেবল আদালত। প্রথম সাব জজ আদালত থেকে তাকে বদলি করা হয় প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতে। এরপর মামলাটিও স্থানান্তর করা হয় তার আদালতে। তখন অবশ্য পরিবর্তিত হয়ে যায় মামলাটির নম্বর। নতুন নম্বর দেওয়া হয় দেওয়ানি মামলা নং 38/1935। টানা প্রায় 3 বছর ধরে চলে এই বিচার। কষ্টসাধ্য বিচার কার্য শেষে রায়ের তারিখ ও সময় ধার্য করা হয় 1936 সালের 24শে আগস্ট সকাল 11 ঘটিকা।
ঐতিহাসিক এই মামলা নিয়ে জনসাধারণের মধ্যে ছিল অপরিসীম উৎসাহ ও উদ্দীপনা, যার ফলশ্রুতিতে রায়ের দিন সকাল থেকেই কোর্ট প্রাঙ্গণে ভিড় করতে থাকে সাধারণ লোকজন। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। ঢাকা শহর ছাড়াও জয়দেবপুর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বহু লোক এসে উপস্থিত হয় আদালত প্রাঙ্গণে। পশ্চিম দিকে শাঁখারীপট্টি থেকে পূর্ব দিকে ভিক্টোরিয়া পার্কের গির্জা পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে সেদিন। আদালতের নিকটবর্তী ভবনের ছাদ, প্রাচীর, এমনকি গাছের ডালে পর্যন্ত উঠে পড়ে লোকজন। অত্যধিক ভিড়ের কারণে জনসন রোড সহ আশেপাশের ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পারেননি সেদিন। গাড়ি ঘোড়া চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় মারাত্মক। নিরাপত্তার জন্য কোর্ট এলাকার আশেপাশে নিয়োগ করা হয় বিপুল সংখ্যক পুলিশ। জয়দেবপুরে হাঙ্গামা হতে পারে আশঙ্কায় রাজবাড়ী সহ সমগ্র এলাকায়ও মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। এক কথায় ঢাকার অফিস আদালত, হোটেল রেস্তোরাঁ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র ভাওয়াল সন্ন্যাসীর মামলায় কী রায় হয় চলছিল তাই নিয়ে জল্পনা কল্পনা। অনেক গোপনীয়তার সাথে ৩ মাস ধরে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ফুলস্কেপ সাইজের কাগজের ৫২৫ পৃষ্ঠায় বিচারক পান্নালাল বসু ইংরেজিতে লেখেন এই ঐতিহাসিক রায়। বিচারক পান্নালাল বসু ঠিক 11টায় ওঠেন এজলাসে। চারিদিকে টানটান উত্তেজনা। এর আগে ভিড়ের মধ্যে হট্টগোল বেঁধে গিয়েছিল কয়েক দফা। পক্ষবিপক্ষ তো ছিলই, তবে পান্নালাল বসু যখন এজলাসে ওঠেন তখন চারদিক হয়ে পড়ে পিনপতন নীরব। পান্নালাল বসু এজলাসে আসন গ্রহণ করেই মৃদু গম্ভীর গলায় বলে উঠলেন, এই রায় দীর্ঘ, আমি সবটা পড়ছি না, শুধু রায়ের সিদ্ধান্তের অংশটুকু আমি পড়ছি। এই বলে তিনি পাঠ করতে থাকলেন রায়ের সেই চুম্বক অংশ। এত দ্বারা আদেশ হলো যে বাদী ভাওয়ালের প্রয়াত রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের দ্বিতীয় পুত্র, এবং এই মর্মে নির্দেশ দেওয়া যাচ্ছে যে তার অনুকূলে তফসিল বর্ণিত সম্পত্তির 1/3 দখল অর্পণ করা হোক, যে অংশ বর্তমানে 1 নং বিবাদী অন্যান্য বিবাদীদের সাথে যৌথভাবে ভোগ দখল করছেন। রায় প্রকাশের সাথে সাথেই আদালতের চাপরাশিরা বাইরে গিয়ে অপেক্ষমান জনতাকে জানিয়ে দেয় রায় হয়েছে সন্ন্যাসীর পক্ষে, অর্থাৎ সন্ন্যাসীকে ঘোষণা করা হয়েছে মেজকুমার। সঙ্গে সঙ্গে জনতার বাঁধ ভাঙা উল্লাস শুরু হয়ে যায় আদালত প্রাঙ্গণে। মেজকুমার কি জয়, ভাওয়াল কুমার কি জয় স্লোগানে প্রকম্পিত হতে থাকে সমস্ত এলাকা। ওই দিন আদালতে উপস্থিত ছিলেন না মেজকুমার, যার কারণে আদালতে সমবেত জনগণ ছুটতে থাকে আরমানিটোলা গির্জার পেছনে সন্ন্যাসীর অস্থায়ী বাড়ি 4 নং আরমানিটোলা অভিমুখে, যেখানে থাকতেন সন্ন্যাসীর মেজবোন জ্যোতির্ময়ী দেবীও। ক্ষণিকের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়ে যায় আরমানিটোলার ওই বাসা আর তার আশপাশ। সন্ন্যাসী সন্তোষ প্রকাশ করে উপস্থিত জনতাকে দর্শন দিয়ে বলেন, ভগবানের দয়া ও জনসাধারণের সহানুভূতির জন্যই অর্জিত হয়েছে তার এই বিজয়। ওদিন মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরের রাস্তাঘাট ছিল লোকে লোকারণ্য। রাতের বেলা রাস্তায় চলে মশাল মিছিল। বিকালবেলায় কলকাতার আনন্দবাজার, বসুমতী প্রভৃতি পত্রিকা প্রকাশ করে বৈকালিক সংস্করণ। বাংলা ভাষার পত্রিকার ইতিহাসে বৈকালিক বিশেষ সংস্করণ প্রকাশ হওয়ার ঘটনা ওটাই ছিল প্রথম। প্রসঙ্গক্রমে বলে রাখি, ভারতের জাতীয় কংগ্রেসের বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তখন বন্দী ছিলেন দার্জিলিংয়ের কার্সিয়াং জেলে। 1936 সালের 24শে আগস্ট রায় প্রচারের পর সমগ্র ভারত জুড়ে যে আলোড়ন চলছিল তার ঢেউ গিয়ে লেগেছিল সেই কার্সিয়াং জেলেও। 29শে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু জেল থেকেই তার অস্ট্রিয়ান বান্ধবী ও লেখিকা এমিলি শেঙ্কলকে একটা চিঠি লিখে সাথে কিছু পত্রিকা কাটিং পাঠিয়ে একটি আর্টিকেল লিখতে অনুপ্রাণিত করেন। ওই চিঠির এক জায়গায় তিনি লেখেন, "The facts of the case are so fantastic that one can very well say that truth is stranger than fiction." অর্থাৎ মামলাটির ঘটনাগুলো এতটাই চমৎকার যে কেউ এটা খুব ভালোভাবে বলতে পারে যে কল্পকাহিনীর চেয়েও সত্য বিস্ময়কর। এদিকে রায় শুনে বিভাবতী দেবী, তাঁর গুণধর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি এবং ডাক্তার আশুতোষ দাশগুপ্ত হয়ে পড়েন মূর্ছিত। তবে তারা হাল ছাড়ার পাত্র ছিলেন না কিছুতেই। বিশেষ করে সত্যেন্দ্রনাথ ব্যানার্জি তো কোনোভাবেই মানতে পারছিলেন না যে কলকাতায় বসে বসে অন্যের জমিদারির অর্থে তার আরামায়েশের দিন ফুরিয়ে যাবে এত অচিরেই। ওদিকে এমন একটি রায়ে বিবাদীদের মতোই মর্মাহত হন সরকারের কর্তা ব্যক্তিরাও। যাই হোক, রায় প্রদানের পর বিচারক পান্নালাল বসুও ভুগতে থাকেন অস্থিরতায়।
কেননা তার সিদ্ধান্ত যে গেছে ব্রিটিশ সরকারের বিপরীতে, ব্রিটিশ সরকার তো আর এমনি ছেড়ে দিবে না তাকে। তিনি ঢের বুঝতে পারলেন তার ভবিতব্য। তখন পান্নালাল বসুর বয়স ছিল 53 বছর, চাকুরি ছিল আরও 7 বছর। রায় প্রচারের দিন সন্ধ্যাবেলা তিনি তার স্ত্রীকে পাশে ডেকে বললেন, দেখো, আমি যে আর পারছি না, আমি বিচার বিভাগের এই চাকরি ছেড়ে দেব। স্বামী স্ত্রীর মধ্যে আর কি আলাপ হয়েছিল তার হদিস কোথাও না পাওয়া গেলেও ইতিহাস থেকে দেখা যায় এর পরপরই তিনি ছেড়ে দিয়েছিলেন বিচার বিভাগের এই চাকুরি। ফলে ভাওয়াল মামলার রায় হয়ে থাকল তার বিচারিক জীবনের শেষ রায়। তবে বিচারক পান্নালাল বসুর পরবর্তী ইতিহাস কিন্তু আরও সমুজ্জ্বল। তিনি 1952 সালে কলকাতার শিয়ালদহ থেকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে হয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, তার বছর দুয়েক পরে হন ভূমি ও রাজস্ব মন্ত্রী। আমরা আগেই বলেছি যে ছেড়ে দেওয়ার মতো পাত্র ছিলেন না মামলার বিবাদীরা। তারা প্রস্তুতি নিতে শুরু করেন আপিল দায়েরের। অতিরিক্ত জেলা জজের রায়ের বিরুদ্ধে আপিল করতে হয় হাইকোর্টে। সেই সময় ঢাকায় ছিল না হাইকোর্ট, তখন এই অঞ্চলের হাইকোর্ট ছিল কলকাতায়। সেই মোতাবেক বিবাদী পক্ষ পান্নালাল বসুর রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন কলকাতা হাইকোর্টে। মামলার গুরুত্ব বিবেচনায় কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি আপিলটি শুনানি ও নিষ্পত্তির জন্য 3 জন বিচারকের সমন্বয়ে গঠন করে দেন একটি স্পেশাল বেঞ্চ। যে বেঞ্চের 3 মাননীয় বিচারক ছিলেন বিচারপতি স্যার লিওনার্ড উইলফ্রেড জেমস কস্টেলো, বিচারপতি চারুচন্দ্র বিশ্বাস ও বিচারপতি রোনাল্ড ফ্রান্সিস লজ। নানা আনুষ্ঠানিকতার কারণে আপিল দায়েরের প্রায় 2 বছর পর 1938 সালের 14 নভেম্বর শুরু হয় আপিলটির শুনানি। শুনানি চলে 1939 সালের 14 আগস্ট পর্যন্ত। কার্যদিবস হিসাবে শুনানি চলে মোট 164 কার্যদিবস। কিন্তু ভালো ভালো শুনানি শেষ হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আপিলটির রায় প্রচারে চলতে থাকে নানা টানাপোড়েন। ছুটিতে ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আটকা পড়ে যান বিচারপতি জেমস কস্টেলো। অগত্যা তিনি ইংল্যান্ডে বসেই রায় লিখে তা ডাকযোগে পাঠিয়ে দেন কলকাতা হাইকোর্টে। এমন রায়ের বৈধতা নিয়ে সৃষ্টি হয় আইনি জটিলতা। যাই হোক, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 1940 সালের 25শে নভেম্বর 2:1 সংখ্যাগরিষ্ঠতায় শেষ পর্যন্ত আপিলটি খারিজ হয় কলকাতা হাইকোর্টে। আর এই খারিজাদেশের মধ্য দিয়ে বহাল হয়ে যায় অতিরিক্ত জেলা জজ পান্নালাল বসুর রায়। অর্থাৎ এবারও জিতে গেলেন ভাওয়াল সন্ন্যাসী তথা মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। কলকাতা হাইকোর্টের রায় প্রচারের পর মেজকুমারের অনুসারীদের মধ্যে আবারও বইতে শুরু করে সেই পুরনো আনন্দের বন্যা। পত্রিকাগুলো ফলাও করে প্রচার করতে থাকে সংবাদটি। ওদিকে বিভাবতী দেবী সহ কোর্ট অফ ওয়ার্ডস, বোর্ড অফ রেভিনিউ এবং প্রশাসনের লোকজন এই রায় শুনে হয়ে পড়েন চরম হতাশাগ্রস্ত। হওয়ারই তো কথা, সব প্রচেষ্টা যে গেল জলে। সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ওরফে আল্লাপদ কিন্তু ঘুণাক্ষরে কল্পনা করতে পারেননি যে আপিলের রায়ও তাদের বিপক্ষে যাবে। ফলে এমন অপ্রত্যাশিত রায় হওয়ার পর সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ভেঙে পড়েন মানসিকভাবে। এমনই তো হওয়ার কথা, কেননা মামলাটির বিচার থেকে শুরু করে আপিল চলাকালেও এই 2 ভাই বোনকে যেতে হয়েছিল চরম জনহেনস্থার মধ্য দিয়ে। হাইকোর্টে আপিল শুনানির সময় কলকাতার স্থানীয় পত্রিকাগুলো তাদের বিরুদ্ধে শুরু করেছিল প্রবল আক্রমণ। তাদের কটূক্তি করে সংবাদ ছাপা হতো প্রায় নিয়মিত। এক কথায় ভাওয়াল সন্ন্যাসীর গল্পের ভিলেন বা খলনায়ক হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়ে যান জনসমাজে। তখনকার কটূক্তিমূলক একটি পদ্যের উল্লেখ করছি আমরা এখানে, তাহলে বোঝা যাবে তার খানিকটা। হায় কি করলি সর্বনাশী ভাইয়ের সাথে মিশে, লাজের মাথায় বাজ হানিলি মুখ দেখাবি কিসে, মন যদি নাই ছিল তোর করবি না তুই বিয়ে, কে নিছিল কলা তলায় গামছা গলায় দিয়ে, তোর লাজেতে ছায় কপালি বাংলা মরে লাজে, কেমন করে ভাবছি অমুক খুলবি লোকের মাঝে, যা করলি তুই বেদ পুরাণে তার তুলনা নাই, ভাত মুখে দিস আর কেউ হলে মুখে দিত ছাই, শাড়ি পরে গাড়ি চড়ে লেকে মারিস পারি, দুত্তরি তোর বাবুগুড়ির মুখে খ্যাংরা মারি। বোঝা গেল তো কিছুটা। এমন শত শত ছড়া কবিতাই রচিত হয়েছিল সেই সময়। এহেন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে সম্ভবত এই কারণেই আপিলের রায় হওয়ার কয়েক মাস পর 1941 সালের প্রথম দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বিভাবতী দেবীর বড় ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, এই গল্পের খলনায়ক।
কিন্তু তাতেও দম্বার পাত্রী নন বিভাবতী দেবী। তিনি প্রস্তুতি নিতে থাকেন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যায় মেজ কুমারের জীবনে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউ এসে আছড়ে পড়েছে ব্রিটিশ ভারতে। 1942 সালের ডিসেম্বর মাসে জাপানিরা ব্যাপক বোমা বর্ষণ করে কলকাতায়। ফলে কলকাতা হয়ে পড়ে জনশূন্য। ওই সময় বড় রানী সূর্যবালা দেবীর সাথে কলকাতার রিপন স্ট্রিটে বসবাস করতেন মেজ কুমার। আপিল দায়েরের পর থেকেই মেজ কুমারের সকল দায়িত্ব পালন করছিলেন সূর্যবালা দেবী। এমনকি আপিল চলাকালেও মেজ কুমারের পক্ষে তিনিই বহন করেছেন মামলার সকল খরচ। সূর্যবালা দেবী ছিলেন খুবই ধার্মিক একজন মহিলা। তিনি কলকাতার কালীঘাট মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরে দান করেছিলেন বেশ বড় অঙ্কের টাকা। যাই হোক, কলকাতার বোমা বর্ষণের পর 1942 সালের শেষের দিকে সূর্যবালা দেবী তার ভাইয়ের পরিবার আর মেজ কুমারকে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে চলে যান বেনারস। একই কারণে কলকাতা থেকে সেখান থেকে আশ্রয় নিয়েছিল আরেকটি পরিবার। সূর্যবালা দেবী সহ সকলের কাছেই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে মেজ কুমার সম্পত্তির অধিকার ফিরে পেলেও বিভাবতীর সাথে তার দাম্পত্য সম্পর্ক আর জোড়া লাগবে না কখনো। এই ভেবে দেবরের জন্য নতুন সংসার পাতানোর উদ্যোগ নিলেন সূর্যবালা দেবী। 1943 সালের শুরুর দিকে তিনি মেজ কুমারকে বিয়ে দিলেন ওই পরিবারের 30 বছর বয়সী মেয়ে ধরা মুখার্জির সঙ্গে। বিয়ে হয় কাশীতে বেশ ধুমধামের সঙ্গে। জাপানি আক্রমণের আশঙ্কা কমে গেলে কলকাতায় ফিরলেন মেজ কুমার, সঙ্গে তার নতুন স্ত্রী ধরা মুখার্জি। কিছুদিন সূর্যবালা দেবীর বিবেকানন্দ রোডের বাসায় থেকে পরে ধর্মতলা স্ট্রিটে একটি বাসা ভাড়া করে সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করতে থাকেন মেজ কুমার। ব্রিটিশ ইন্ডিয়ায় তখনও প্রতিষ্ঠিত হয়নি সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তখন আপিল করতে হতো যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত প্রিভি কাউন্সিলে। সেই মোতাবেক কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিভাবতী দেবী আপিল দায়ের করেন প্রিভি কাউন্সিলে। আপিলটি শুনানির জন্য গঠন করা হয় 3 সদস্যের একটি জুডিশিয়াল কমিটি, যে কমিটিতে ছিলেন বিচারপতি লর্ড থ্যাঙ্কারটন, বিচারপতি লর্ড ডুপার্ক ও বিচারপতি স্যার মাধবান নায়ার। টানা 28 দিন ধরে চলে আপিলটির শুনানি। প্রিভি কাউন্সিলের মাপকাঠিতে বিচার করলে এটি অবশ্যই একটি অস্বাভাবিক রকমের বড় মামলা। এই বিষয়ে বিচারপতি লর্ড থ্যাঙ্কারটন মন্তব্য করেন, এর মতো এত জটিল ও বিশালাকার মামলা সহজে দেখা যায় না। যাই হোক, দীর্ঘ শুনানি শেষে 1946 সালের 30 জুলাই প্রচার করা হয় 3 বিচারপতির সর্বসম্মত রায়, যে রায়ে খারিজ করে দেওয়া হয় বিভাবতী দেবীর আপিলটি। আর এভাবেই মামলা দায়েরের 16 বছর পর প্রিভি কাউন্সিলের রায়ের মাধ্যমে চূড়ান্তভাবে জয়লাভ করেন সন্ন্যাসী খ্যাত মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। প্রিভি কাউন্সিলের রায়ের খবরটি তার পরদিন অর্থাৎ 1946 সালের 31 জুলাই টেলিগ্রাম মারফত প্রাপ্ত হন মেজ কুমার। কি অবস্থা তখন মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর, একটু ভাবুন তো। সেই 1930 সালে মামলাটি দায়েরের 16 বছর পর প্রিভি কাউন্সিলের চূড়ান্ত রায়। এই পুরোটা সময় কি দুঃসহ যন্ত্রণা আর দুর্ভাগ্যের সাথে লড়তে হয়েছিল তাকে, ভাবা যায়? শুধু কি এই 16 বছর? তাকে তো দুর্ভাগ্য তাড়া করে ফিরছিল আরও 21 বছর আগে 1909 সালের 8 মে, যেদিন তাকে মৃত ঘোষণা করে নিয়ে যাওয়া হয়েছিল দার্জিলিংয়ের শ্মশানে। ফলে এই দীর্ঘ আইনি লড়াই শেষে রায় পাওয়ার পর মেজ কুমারের অনুভূতি ঠিক কেমন হয়েছিল তার সবিশেষ কোথাও না পাওয়া গেলেও আমরা কিন্তু ঠিকই অনুমান করতে পারি তার অনেকটাই। মেজ কুমার তখন তার দ্বিতীয় স্ত্রী ধরা মুখার্জিকে নিয়ে থাকতেন কলকাতার ধর্মতলা স্ট্রিটে। পরদিন প্রিভি কাউন্সিলের রায়ের খবর ছড়িয়ে পড়ে শহরের নানা প্রান্তে। অভিনন্দন জানাতে তার বাড়িতে চলে আসেন শত শত লোক। সবাই শামিল মেজ কুমারের এই বিজয়ের আনন্দে। প্রিভি কাউন্সিলের রায়ের খবরটি টেলিগ্রাফ মারফত জয়দেবপুরে প্রেরণ করা হয় 1 আগস্ট। রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর জয়লাভের সংবাদে জয়দেবপুর এলাকায় সৃষ্টি হয় এক আনন্দ ঘন পরিবেশ। মিষ্টি বিতরণ সহ যা যা হতে পারে তার সবই হয়েছিল সেদিন জয়দেবপুরে। এর মধ্যে কুমার স্থির করলেন, ঈশ্বরের কল্যাণেই তো হয়েছে সব, তো মন্দিরে গিয়ে পূজা দিয়ে তিনি ঈশ্বরের প্রতি জানাবেন তার অপার কৃতজ্ঞতা। পরিকল্পনা মোতাবেক 1 আগস্ট বিকালবেলা তিনি কলকাতার ঠনঠনিয়ার কর্নওয়ালিস স্ট্রিটের কালী মন্দিরে যান পূজা দিতে।
পূজাও সম্পন্ন করলেন যথারীতি, কিন্তু বিধি বাম। পূজা শেষে ফেরার পথে তিনি স্ট্রোক করে অচেতন হয়ে পড়ে যান মাটিতে। হতচকিত সঙ্গীরা ধরাধরি করে মেজকুমারকে নিয়ে যায় তার ধর্মতলা স্ট্রিটের বাড়িতে। কিন্তু বিধির খেলা বোঝা আসলেই বড় দায়। 2 দিন নিয়তির সাথে পাঞ্জা লড়ে 3রা আগস্ট মৃত্যুর করে ঢলে পড়লেন মেজকুমার। বয়স তখন তার 63। প্রিভি কাউন্সিলের রায় শোনার পর তিনি পরিকল্পনা করেছিলেন আগস্ট মাসের মধ্যভাগে জয়দেবপুর গিয়ে দেখা করবেন তার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী আর প্রজাদের সঙ্গে। কিন্তু সবই সাঙ্গ হল তার এই ট্র্যাজিক মৃত্যুর মধ্য দিয়ে। মেজকুমারের মৃত্যুর পরও বিভাবতী দেবী বেঁচে ছিলেন আরও 20 বছর। কিন্তু বিভাবতী দেবী তার জীবদ্দশায় কখনও মামলার বাদী তথা সন্ন্যাসীকে স্বীকার করেননি মেজকুমার হিসেবে। তার চোখে সন্ন্যাসী বেশি ব্যক্তিটি একজন প্রতারকই বটে। তার জীবদ্দশায় তিনি এই ভেবে সবসময় প্রশান্তি অনুভব করতেন যে শেষ বিচারক ঠিকই শাস্তি দিয়েছেন এই প্রতারককে। যাই হোক, মেজকুমারের মৃত্যুর সংবাদ জয়দেবপুর আসে 5ই আগস্ট। শোক সন্তপ্ত হয়ে পড়ে ভাওয়াল স্টেটের প্রজাসাধারণ। সঙ্গে সঙ্গে ছুটি ঘোষণা করা হয় রানী বিলাসমণি উচ্চ বিদ্যালয়ে। এমনই তো হওয়ার কথা, কেননা প্রজাসাধারণ যে দৃঢ়ভাবে মেনে নিয়েছিল এই সন্ন্যাসীই তাদের প্রিয় সেই মেজকুমার। কিন্তু বিধিবাম। সর্বোচ্চ আদালতের রায়ে জয়লাভ করলেও মেজকুমার ভোগ করতে পারলেন না আর সেই জমিদারি। কেবল তাই নয়, মেজকুমার রমেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর এমন ট্র্যাজিক মৃত্যুর মধ্য দিয়ে ভাওয়াল পরগনায় অবসান ঘটে রায় পরিবারের দীর্ঘ কয়েকশো বছরের রাজত্ব। কিন্তু বহাল থেকে যায় রহস্যের জালে বোনা অজস্র কাহিনী। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাওয়াল সন্ন্যাসীর এই মজাদার ও ট্র্যাজিক গল্পের সাথে মিশে গিয়ে আপনারা হয়তো অনেকেই হয়ে পড়েছেন আবেগ আপ্লুত। গল্পে ঢুকে গেলে ভাবাবেগটা আসলে এমনই হওয়ার কথা। তবে সুপ্রিয় দর্শক, কোনো সিনেমা বা প্রচলিত লোকগাথা থেকে আমরা তুলে আনিনি আমাদের এই গল্পটি। আমরা বরং ভাওয়াল মামলার নথিপত্র সহ একেবারে প্রতিষ্ঠিত ইতিহাস ঘেঁটে তা তুলে ধরেছি আপনাদের সামনে। এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করে রাখছি যে ভাওয়াল সন্ন্যাসী মামলার মূল রায় সহ নথিটি দীর্ঘদিন সংরক্ষিত ছিল ঢাকা জজ কোর্টের রেকর্ড রুমে। তবে বর্তমানে এটি রাখা আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মিউজিয়ামে। আগ্রহী যে কেউ সুপ্রিম কোর্ট মিউজিয়ামে গিয়ে এক ঝলক দেখে আসতে পারেন ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলার সেই বিখ্যাত রায় ও সম্পূর্ণ নথিটি। সুপ্রিয় দর্শক, আমরা সমাপ্তি টানছি ভাওয়াল সন্ন্যাসীর মামলার শীর্ষক এই এপিসোডটির। এই লম্বা সময় ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রতি প্রকাশ করছি আমাদের অপার কৃতজ্ঞতা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটিউব বিডির সঙ্গে আমাদের শান্তিহীন পথ চলায়। আমিও আজ হেরে গেছি নিঠুরে খেলায়। এতদিন ছিলাম ভাওয়ালে রাজা, মেতেছি আজ সন্ন্যাস লীলা। আমিও আজ হেরে গেছি নিঠুরে খেলায়। এতদিন ছিলাম ভাওয়ালে রাজা, মেতেছি আজ সন্ন্যাস লীলা, সন্ন্যাস লীলা। LTUPD, let our experience be your guide.